সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা স্টুডিওর নিয়মিত আয়োজন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এনাম চৌধুরী। এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানের মূল পর্বে। আশা করি আপনারা আমাদের বিগত অনুষ্ঠানগুলি উপভোগ করছেন। প্রতিটি অনুষ্ঠানের মতো আজও আমরা আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যারা কথা বলবেন বাংলাদেশের রাজনীতির সর্বশেষ অবস্থা নিয়ে। বাংলাদেশ কিভাবে আছে, কিভাবে যাচ্ছে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং কিভাবে যাচ্ছে আমাদের গণতন্ত্রের বর্তমান পরিস্থিতি। শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত দুজন অতিথিকে। আমি শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজনকে, যিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্মের সাথে জড়িয়ে আছেন, যিনি এই রাষ্ট্রের জন্মের লগ্ন থেকে কাজ করেছেন এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। নতুন প্রজন্মের জন্য তিনি আমাদের একজন অহংকার, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সৃষ্টির পর যিনি এই দেশটাকে তৈরির জন্য এখন ব্যবসা করছেন, একজন বিশিষ্ট ব্যবসায়ীও জনাব কামাল দেওয়ান। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা পরিচিত হলাম বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল দেওয়ানের সাথে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আরও একজন তরুণকে, যিনি ব্যবসা করছেন, প্রবাসে ব্যবসা করে বাংলাদেশকে তুলে ধরছেন প্রবাসের মাটিতে। তরুণ ব্যবসায়ী এবং সমাজকর্মী জনাব জয়নাল আবদিন। জনাব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ এনাম ভাই আজকে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। দর্শক, আমরা পরিচিত হলাম আমাদের সম্মানিত অতিথিদ্বয়ের সাথে। এখন আমরা কথা বলবো। আমি শুরুতেই বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল দেওয়ানের কাছে জানতে চাইব, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধে আপনাদের একটি অবদান, যে অবদানটি অবিস্মরণীয়। আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, আমাদের জন্য একটি স্বপ্নের বিষয়, আমাদের জন্য একটি দিক নির্দেশনার বিষয় এটি। তো আপনারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তৈরি করেছিলেন, যুদ্ধ করেছিলেন, আপনি আহত হয়েছেন, আপনারও একটি স্বপ্ন ছিল, আপনার সহকর্মী বন্ধুদের একটি স্বপ্ন ছিল যে এই দেশটি আপনারা এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটি কি পূরণ হয়েছে? এটা একটা সুন্দর প্রশ্ন। আসলে কি জানেন, যে আমরা যখন যুদ্ধ করেছি তখন আমরা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করি নেই। আমরা যুদ্ধ করেছি যে আমাদের দেশটা স্বাধীন হোক। যখন আমি ভাবি যে সেই 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71 সালের স্বাধীনতা যুদ্ধ, পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ফিরে আসলেন বাংলাদেশে, তারপরের যে ঘটনাগুলো, এটাই কিন্তু ইতিহাস নয়। এর পিছনে লুকায়িত অনেক রহস্য, অনেক অনেক যে তথ্য রয়ে গেছে। এই তথ্যগুলো, ইতিহাসগুলো, অজানা তথ্যগুলো এখন পর্যন্ত আমি ইতিহাসের বইতে পাইনি। আর আমার কথা হলো এই যে আমি 1975 সালের বঙ্গবন্ধুর হত্যার পরে আমি দেশ ত্যাগ করি। আমি দীর্ঘ সময় যাবৎ আমি জার্মানিতে বসবাস করছি। বর্তমানে আমি এখন লন্ডনে আছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে স্বাধীনতার যেটার জন্য যুদ্ধ করেছি, স্বপ্ন দেখেছিলাম, সেটা হয়েছে কিনা, এটা একটা কঠিন ব্যাপার। দেখুন, বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তখন আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি। এখন এই জনসংখ্যা আমাদের প্রায় 16 থেকে 17 কোটি হয়ে গেছে। এখন আমাদের অর্থনৈতিক অবস্থা বলতে গেলে খারাপ নয়, কিন্তু আমাদের রাজনৈতিক অবস্থা, যেটার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেটা হলো গণতন্ত্র, ডেমোক্রেসির জন্য। সেই গণতন্ত্রটা আমাদের দেশে কি কারণে যেন বিলুপ্ত হয়ে গেছে। এটা আমার সঙ্গে আমার একজন কলিগ আছেন, উনি আশা করি এই উত্তরটা উনি দেবেন। ধন্যবাদ কামাল ভাই। কামাল ভাই একটি চমৎকার প্রশ্ন আপনার দিকে ছড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্র কি অবস্থায় আছে। আপনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, আপনি ব্যবসা করছেন দেশের জন্য, আপনার দেশটাকে আপনি বিদেশের মাটিতে তুলে ধরছেন। বাংলাদেশটিকে যেমনভাবে আপনি চেয়েছেন একজন তরুণ হিসাবে, একজন স্বপ্নবাজ হিসাবে,
সেমনিভাবে কি পেয়েছেন আপনার বাংলাদেশকে? ধন্যবাদ কামাল ভাই, এর সাথে এনাম ভাই এবং আজকে অনলাইন টেলিভিশনের প্রেক্ষিত বাংলাদেশ লন্ডন বাংলা টিভি যারা দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি আর শুভেচ্ছা। আমাকে আসলে কঠিন প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি কামাল ভাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি, আবার একটু খুবই যাচ্ছি ওনার প্রতি। কথা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র সেটা আমরা ছিনিয়ে এনেছি প্রথমত 1971 সালে। সেই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে যে বা যাহারা বাংলাদেশে নির্মমতার শিকার হয়েছিল 1971 সালে, যারা শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল, তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে প্রথম স্মরণ করছি। বাংলাদেশের গণতন্ত্র এই না যে গাড়িতে পুড়িয়ে কাউকে হত্যা করা, রেল লাইনে স্লিপার উকড়ে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা। বাংলাদেশের গণতন্ত্র এই নয় যে 16 কোটি মানুষ তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের ব্যক্ততা যেসব প্রকাশ করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র একটাই বোঝানো হয়েছে যে গণতন্ত্র মানে জনগণের মত প্রকাশ এবং অধিকারের কথা বলা হয়েছে। আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের কথা বলেছেন, সেই গণতন্ত্র জনগণ দ্বারা পরিচালিত হবে, জনগণ দ্বারা স্থায়িত্ব হবে, সেটাই কথা বলেছেন। আব্রাহাম লিঙ্কনের যে কথাটুকু যে ফর দ্য পিপল বাই দ্য পিপল, এই কথাগুলো কিন্তু বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রযোজ্য। গণতন্ত্র বাংলাদেশের সমুজ্জ্বল রয়েছে কথা সত্য। আমাদের গণতন্ত্রকে আমরা টিকিয়ে রাখতে হলে প্রথমত আমাদের দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে, দেশকে সবাই ভালোবাসতে হবে। আজ 16 কোটি মানুষ দেশের দিকে তাকিয়ে আছে, দেশের গণতন্ত্রের দিকে তাকিয়ে আছে। জনাব ভাই, আপনার কাছে আমার প্রশ্নটি হলো যে আপনি বলছেন যে পৃথিবীর সব দেশে গণতন্ত্রের সংজ্ঞাটি সমান, কিন্তু বাংলাদেশের জনগণ কি তাদের অধিকারের কথা, তাদের চাওয়া পাওয়ার কথাগুলি খোলাভাবে বলতে পারছে, বা না পাওয়ার পরে তারা মানুষকে বা বিশ্ববাসীকে জানাতে পারছে যে আমরা এই অধিকারটুকু চাই? সেটা কি তারা মুখ খুলে বলতে পারছে এখন? কথা হচ্ছে গিয়ে একটি প্রসঙ্গ আমাদের একটু পিছু টানতে হবে। বাংলাদেশের গণতন্ত্র একটু নবগঠিত একটি দেশ, সেখানে গণতন্ত্র 43 বছর পেরিয়ে গেছে। কথা সত্য, আমাদের দরিদ্র জনগোষ্ঠী এখনো 70% দরিদ্র জনগোষ্ঠী, বুকানাগা জনগোষ্ঠী, যেখানে দরিদ্রতা কষাঘাতে বসতে বসতে মানুষটা গণতন্ত্র ভুলে গেছে। প্রথমত বাংলাদেশকে শিক্ষা এবং বাংলাদেশকে দরিদ্র মুক্ত করতে হবে, তখন বাংলাদেশের 16 কোটি মানুষ তখন বুঝবে গণতন্ত্রকে। একজন মানুষ যখন গণতন্ত্র বুঝবে, তখন রেল লাইনে স্লিপার অথবা কাউকে জ্বালিয়ে পুড়িয়ে অথবা পেট্রোল বোমা দিয়ে কাউকে হত্যা করবে না। তখন সে বুঝবে যে এটাই হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা হত্যা করতে যাচ্ছি। কামাল ভাই, উনি বলেছেন যে বাংলাদেশের লোক দারিদ্র সীমার মধ্যে রয়েছে এবং তারা গণতন্ত্র এখনো বুঝে না। কিন্তু প্রশ্নটা হলো, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী ভোট দিয়ে তাদের অধিকারটা শেষ করছে, কিন্তু আমাদের যারা রাজনীতিবিদ আছেন তারা কি গণতন্ত্রের সঠিক চর্চা করছেন, বা রাজনৈতিক দলগুলির মধ্যে কি গণতন্ত্রের চর্চা রয়েছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ এনাম। আমি এই প্রশ্নের উত্তরে কিছুটা ভৌগোলিকভাবে যাব। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূখণ্ডটা এটা হচ্ছে এই 55,000 স্কোয়ার মাইলের যে একটা ছোট্ট ভূখণ্ড, সেই ভূখণ্ডের মধ্যে রয়ে গেছে অসংখ্য জনগণ, যে জনগণের পরিধিতি এখন প্রায়, আগে আমি বলেছি 16 থেকে 17 কোটি। তারপরে যে এই বুদ্ধিজীবী যারা আছেন তাদের মুখ বন্ধ, আর যারা বর্তমানে রাজনীতি করছেন তারা হচ্ছে পেশাগতভাবে রাজনীতি করছে। আমরা ছোটোবেলায় যখন আমি স্কুল কলেজে পড়তাম, তখন আমরা রাজনীতি দেখেছি, ভাসানী সাহেবের রাজনীতি দেখেছি, বঙ্গবন্ধু রাজনীতি দিয়েছি। আমি প্রসঙ্গক্রমে বলছি যে আমার জন্মটা হচ্ছে এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসমূলক একটা জায়গা এলিফ্যান্ট রোড, আমি ওখানে জন্মগ্রহণ করেছি, চোখের সামনে অনেক কিছু আমার দেখার সৌভাগ্য হয়েছে। একটা যেটা সমস্যা এখন বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে এখন রাজনীতি করে, আগে যে রাজনীতি এটা ছিল দেশের জন্য, কল্যাণের জন্যে, মানুষের জন্যে। এখন এই রাজনীতিটা, আমি মাঝে মাঝে আমি আমার ওয়াইফকে বলি পলিটিক্স, এটার বাংলা হচ্ছে রাজনীতি। এই ওয়ার্ডটা এখন খাটে না। আমি হাসতে হাসতেও বলি
এই ওয়ার্ডটা উচিত ছিল আজকে এই রাজনীতির নাম না দিয়ে বলা উচিত ছিল ঝগড়াঝাটি। কারণ এখন যে রাজনীতিটা এটা সত্যি হচ্ছে যে এটা রাজনীতি না। আর যারা এখন রাজনীতি করছে আপনি লক্ষ্য করে দেখেন তারা হচ্ছে কিন্তু পেশাগতভাবে তারা রাজনীতিবিদ না, তারা হচ্ছে যেহেতু রাজনীতিটা করতে পারলে তাদের কিছু আর্থিক সুবিধা হবে। তারপরে সেকেন্ড থিং ব্যাপার হচ্ছে যে যারা গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা গ্রাম অঞ্চল থেকে যারা ঢাকা শহরে আসার পরে অর্থনৈতিক কারণে তারা জড়িয়ে পড়ে এই ধরনের নোংরা রাজনীতি এবং রাজনীতিবিদদের খপ্পরে, যে জন্য আমাদের গণতন্ত্রটার চর্চা যেটা এটা দেওয়ার মতো সুশীল সমাজ গড়ে ওঠে নাই। ধন্যবাদ। আমি কামাল ভাই কথা থেকে একটি কথাই আমি বলতে গিয়েছিলাম। কথা হচ্ছে গিয়ে আমরা দেখেছি পেট্রোল বোমা যারা চলতেছে, যারা পিস্তল নিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে, এরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে এবং মেয়েরা, এরা অশিক্ষিত এবং মূর্খ ছেলে এবং মেয়েরা। আমি সে কথাই বলছি, বাংলাদেশ আমার মতো অথবা আপনার মতো একটু যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে বুঝবে, ওরা কিন্তু কখনো কাউকে হত্যার জন্য এগিয়ে যাবে না। আমি কেন বলছি, আজকে যারা বাংলাদেশের ক্ষতি সাধন করতেছেন, মনে করে রেল লাইন স্লিপার উঠিয়ে দিয়েছেন, একটা টেম্পু জ্বালিয়ে দিয়েছেন অথবা একটা মাইক্রোবাস জ্বালিয়ে দিয়েছে, ওই সব ছেলেরা বা মেয়েরা এরা কিন্তু আপনি ওদের পেছনে একটু খুঁজেন, দেখেন ওরা কিন্তু আসলে লেখাপড়া তো ওরা করে নাই, ওদেরকে ব্যবহার করা হচ্ছে সেখানে। ওরা যদি জানতো এবং বুঝতো যে ওটা সম্পদ বিনষ্ট করলে দেশের সম্পদ বিনষ্ট হচ্ছে, বা কাউকে হত্যা করলে আমরা দেশের একজনকে হত্যা করতেছি, তখন ওরা জানলে এবং বুঝলে গণতন্ত্র কিন্তু ওইভাবে এগিয়ে যেত না। আর আমি তাদেরকে দীক্ষা জানাচ্ছি, যে তাদেরকে এই নিজে দীক্ষা জানাচ্ছি যারা এদেরকে ব্যবহার করছে। ধন্যবাদ জনাল ভাই, ধন্যবাদ কামাল ভাই। আপনাদেরকে আমাদের ছোট্ট একটি ব্রেকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত দুজন অতিথির সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, কিভাবে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি, কিভাবে রাজনীতিবিদরা ব্যবহার করছেন আমাদের তরুণ প্রজন্মকে তাদের নিজস্ব ফায়দা হাসিলের জন্য। আমরা আরও কথা বলবো এক ছোট্ট ব্রেকের পর আবারও ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সোফা নাই, টিভি নাই, সাইরা আমরা ঘর চুরি হয়ে গেছে। চিল্লাই না এখানে, আমি সারা পুরান জিনিস জেমজি কাগজ দিয়ে 150 ফাটাই দিছি। এখন চলো নয়া ফার্নিচার গিয়া লই আই। ইয়া মাবুদ, এখন আমি কিতা করতাম? যে কোনো জিনিস দেশে ফাটাইবার লাগি একমাত্র বিমান অ্যাপ্রুভড কার্গো সেলস এজেন্ট জেএমজি কার্গো, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠান। আমরা বিরতির পূর্বে কথা বলছিলাম আমাদের সম্মানিত দুজন অতিথির সাথে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আবারও আমরা তাদের কাছে ফিরে যাব এবং তাদের কথা শুনব। আশা করি আপনারা উপভোগ করবেন আমাদের অনুষ্ঠানটি। আমি শুরুতেই কামাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখবো, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে হানাহানি হচ্ছে, একে অন্যের প্রতি কোনো ধরনের শ্রদ্ধাবোধ নেই, রাজনীতি করতে গিয়ে তারা মানে একে অন্যের শত্রুতে পরিণত হয়েছেন, এমন একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা উন্নত একটি দেশে থাকি, এদেশের রাজনীতির প্রেক্ষাপট আমরা দেখছি রাজনৈতিক দলগুলির মধ্যে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলা যায়, রাজনৈতিক কারণে রাষ্ট্রের কারণে বিভিন্ন ধরনের তাদের মধ্যে সমঝোতা হয়ে যায়। স্কটল্যান্ড ইস্যুটি আপনি দেখেছেন, কিন্তু আমরাও একটা দেশকে নিয়ে স্বপ্ন দেখি, গণতন্ত্র পৃথিবীর সব দেশের জন্যই সমান, একই সংঘাতে সংজ্ঞায়িত। আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলির মধ্যে যে সংঘাত, হানাহানি, সহিংসতা, কোনো সমঝোতা নেই, কোনো ধরনের শ্রদ্ধাবোধ নেই, এটা কিভাবে আপনি মূল্যায়ন করেন? ধন্যবাদ এনাম। আসলে মত প্রকাশের গণতন্ত্র আমাদের দেশে নাই, যেহেতু আজকে আমি আপনাদের মাঝে প্রেক্ষিত বাংলাদেশ লন্ডন বাংলা টিভির স্টুডিওতে বসে বলছি, সেই জন্য হয়তোবা অপ্রিয় কিছু সত্যি কথা হয়তোবা আমি বলে ফেলতে পারি। সেটা হলো এই যে আমরা একজন মুক্তিযোদ্ধা এবং আপনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের জন্য আপনি যেটি করেছেন সেটির ঋণ আমরা শোধ করতে পারবো না, এবং আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের নতুন জেনারেশনের জন্য।
আমি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনীতিবিদ নই। আমার পরিচয়টা হচ্ছে, আমি খুব প্রাউড মাইসেলফ যে আমি একজন মুক্তিযোদ্ধা, এবং অবশ্যই আমি একটা রাজনৈতিক দলকে আমি বিশ্বাস করি। সবার মনের ভিতরেই একটা না একটা বিশ্বাস আছে, যেমন আমার ধর্ম, আমার রাজনীতি। কিন্তু রাজনীতি আমি করি না। তবে প্রসঙ্গ উল্লেখ যে আমি বহু বছর বার্লিনে বাংলাদেশ এমবেসিতে আমি চাকরি করেছি। তখন আমি 3 জন অ্যাম্বাসেডরের সঙ্গে আমার কাজ করতে হয়েছে। প্রসঙ্গ উল্লেখ যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, উনি যখন প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় সফরে বার্লিনে আসেন, তখন আমাকে কি কারণে বাংলাদেশ দূতাবাসে কনসুলার ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছিল। তখন আমি রাষ্ট্রীয়ভাবে বেশ কিছু কাজ করার সুযোগ আমি পেয়েছি, জানার সুযোগ আমার হয়েছে, এবং আমি তখন ট্রান্সলেট বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে একজন প্রধানমন্ত্রী বিদেশে আসলে যা যা করণীয় সে কাজগুলো আমার করতে হয়েছে মাননীয় রাষ্ট্রদূতের নির্দেশে। পরবর্তীকালে এই প্রধানমন্ত্রীকে আমি বিরোধী নেত্রী হিসাবে আমি আবারও জার্মানিতে পেয়েছি, ফ্রাঙ্কফুর্টে পেয়েছি। এই জিনিসটা আমি যতটুকু খেয়াল পড়ে 2003 বা 2004 সাল হবে। তখন সেই অনুষ্ঠানে কমিউনিটির একজন প্রতিনিধি হিসাবে আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে জার্মান গভর্নমেন্ট তখন সিডিউ, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের গভর্নমেন্ট ছিল, হেলমুট কোল পরপর 3 বার ছিল চ্যান্সেলর, যেটা আমরা প্রধানমন্ত্রী বলি আর কি, বা জার্মানিতে চ্যান্সেলর বলে। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে হেলমুট কোল পার্লামেন্টে দাঁড়িয়ে একটা কথা সবসময় বলতো জার্মান ভাষায়, যে একটা ভালো গভর্নমেন্টের জন্য সবসময় প্রয়োজন একটা স্ট্রং অপোজিশন। তো সেই কথাটা উল্লেখ করে বললাম যে মাননীয় বিরোধী নেত্রী, আপনি কি মনে করেন বাংলাদেশে একটা স্ট্রং অপোজিশন আছে কিনা? সে উত্তরটা আমি পাইনি। যাই হোক, আমি এখন বলবো আমাদের দেশ বাংলাদেশ একটা সুন্দর দেশ। বহির্বিশ্বে পৃথিবীর সব জায়গায় আমার ঘোরাফেরার সুযোগ হয়েছে। আমি দেখছি আমাদের বাংলাদেশিরা অত্যন্ত সচেতন মনের, অত্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত, সারা বহির্বিশ্বে তারা বিচরণ করছেন। সেই দেশ হচ্ছে আমাদের এখন বাংলাদেশ। এই বাংলাদেশের আমাদের যে অবস্থান ভৌগোলিকভাবে, দ্য গেট অফ বে অফ বেঙ্গল, যেটার জন্য সারা পৃথিবীতে আমাদের দেশটা খুব স্ট্রং, একটা ইম্পর্টেন্ট কান্ট্রি। কিন্তু আভ্যন্তরীণ রাজনীতিটা যেটা আমি বলবো সেটা হলো এই যে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই, তারপরে আরেকজন আছেন, যুদ্ধ করেছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, জিয়াউর রহমান সাহেব, ওনারও অবদান কম নয়। তো স্বাধীনতার ঘোষকও ছিলেন। হ্যাঁ, তো প্রবলেমটা হয়ে গেছে এই যে এখন ধারাবাহিকভাবে যে এখন যে উত্তরসূরি যেটা আমরা বলি, তো তারা জিনিসটাকে মনে প্রাণে ভাগ করে নিয়েছে। কেউ বলছে যে না, এটা তো আমার পূর্বপুরুষ বা আমার মানে সহজ অর্থে, মানে একজন বলছেন এটা পুরোটাই আমার বাবার, আর একজন বলছেন আমার স্বামীও এখানে ছিলেন। হ্যাঁ, রাইট। আমি ধন্যবাদ কামাল ভাই। আমি জনাল ভাইয়ের কাছে এই প্রশ্নটাই রাখবো যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি 43 বছর হয়ে গেছে, 4 যুগের কাছাকাছি প্রায়। রাজনৈতিক কোনো ধরনের সমঝোতা নেই। এই অবস্থার প্রেক্ষিতে কি গণতন্ত্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে, বা এটাকে কি গণতন্ত্র বলা যায় যে বিরোধী দল রাস্তায় নামলেই বুলেট ছোড়া হচ্ছে? এটা কি গণতন্ত্রের রূপ? ধন্যবাদ এনাম ভাই। আমি পূর্বে বলেছি যে এক শ্রেণী মানুষ দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে, আরেক শ্রেণী মানুষ দেশকে রক্ষা করতে চাচ্ছে। আমাদের প্রথমে নির্ণয় করতে হবে কারা দেশকে ধ্বংস করতে চাচ্ছে আর কারা দেশকে তৈরি করতে চাচ্ছে, কারা দেশকে বাঁচাতে চাচ্ছে। আমি কথাটুকু কিনে বললাম যে এই জন্য বলছি যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের অবস্থা দেখে আসছি এবং দেখতে চলেছি। আমাদের দুঃখ কষ্ট হয় সেটাই। আমরা প্রবাসী বাংলাদেশি, আমরা যখন বাংলাদেশে যাই অল্প দিনের জন্য বেড়াতে, তখন বাংলাদেশের এই যে হরতাল, অবরোধ, ঝালাও পোড়াও,
তার জন্য আমরা প্রবাসীরা আটকা পড়ে থাকি। সত্যিকার অর্থেই দেশপ্রেম যদি আপনারা বলেন আর গণতন্ত্রের কথাই বলেন, আমরা প্রবাসীরাই কিন্তু প্রকৃত দেশপ্রেম আমাদের ভিতরে রয়েছে। এবং যদি আপনি বলবেন যে ওই বাংলাদেশের 16 কোটি মানুষের ভিতরে কি দেশপ্রেম নেই, কথাটা আমি সেটাই বলবো। আমার প্রশ্নটি ছিল যে এটা কি গণতন্ত্রের অবস্থা নাকি গণতন্ত্রের পরিচয়, যে একে অন্যের প্রতি সমঝোতা নেই, সহনশীলতা নেই, হানাহানি হচ্ছে, মারামারি হচ্ছে এবং অপোজিশন পার্টি রাস্তায় নামলেই তাদের দিকে বুলেট ছোড়া হচ্ছে। আমি সেটাই বলছি, আমি ওই তো আসতেছি সেটাই। ওইখানে দেখা যাচ্ছে যে এক শ্রেণীর মানুষ, একটি দল দেশকে বাঁচাতে চাচ্ছে, আরেকটি দল দেশকে ধ্বংস করতে যাচ্ছে। একটি দল কারা বাঁচাতে চায়, কারা ধ্বংস করতে, না আমি সেটাই তো বলতে চাচ্ছি, এই আমি আসতেছি। আমি বলছি কি এখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ দেশ শাসন করছেন, দেশের জনগণের ভালো এবং নিরাপত্তার দিক লক্ষ্য করছেন। অপরদিকে দেখা যাচ্ছে কি বিরোধী দল সেখানে মিছিল মিটিং করতেছে, বোমা ছুটতেছে। এখন আমাদের দেখতে হবে, এটা কিন্তু প্রমাণিত সত্য নয় যে বিরোধী দল বোমা ছুটছে বা মানে তারা ধ্বংস করে দিচ্ছে সবকিছু। আমরা হচ্ছে কি আমরা মিডিয়া থেকে যেসব জিনিস লক্ষ্য করছি, মিডিয়া থেকে যেসব জিনিস আমরা পাচ্ছি সেসব কথা বলছি। আমরা একটু সরেজমিন প্রতিবেদন থেকে কথাগুলো বলিনি। সরেজমিন প্রতিবেদন থেকে যদি আমরা বলতে পারতাম তাহলে এসব কথা আমরা বলতে পারতাম না। হ্যাঁ, আমরা প্রকৃত একটি কথা বলবো, একটা সন্তানকে যখন একজন মানুষ লালিত পালিত করে, সেই সন্তানের প্রতি মানুষের তার বাবা অথবা মায়ের ভালোবাসা অধিক থেকে থাকে। আমি বলবো কি বাংলাদেশের 16 কোটি মানুষকে সন্তানের মতো লালিত পালিত হয়ে উভয় দলকেই এগিয়ে আসতে হবে, মনে করতে হবে সেটা তার নিজের সন্তান অথবা নিজের সন্ততি। সুতরাং আমি সেটাই বলবো, একজন আহত মানুষ তখনই কষ্টে আহত হয় যখন সে দুঃখ পায়। আমি বলবো কি আমি যখন ব্যথিত হয়েছি, ব্যথার কথা আমি তখনই বুঝতে পারবো যে আমি ব্যথা পেয়েছি। সুতরাং আমি একটি কথা বলবো, বাংলাদেশের 16 কোটি মানুষ কোনো দলের না পায়, 16 কোটি মানুষের দেশের জন্য ওরা নিবেদিতভাবে আছে। আজকে আমি একটি কথা এই প্রেক্ষিতে অনুষ্ঠানে বলতে চাচ্ছি, আজকে যদি বাংলাদেশের কোনো দুর্যোগ সময় আবারও দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ চলে আসে, বাংলাদেশের কোনো দলের লোকজনরা সেখানে নেতা নেতৃত্বরা যাবে না, সাধারণ সেই 16 কোটি জনতাই আবার বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য এগিয়ে আসবে। ধন্যবাদ জানাল ভাই, চমৎকার একটা কথা বলেছেন যে বাংলাদেশের যদি কপালে আরেকটি যুদ্ধ আসে, যুদ্ধ করতে হয়, নেতা নেত্রীরা সবাই পালাবেন হয়তো। তেমনি একটি প্রেক্ষাপট আমি বলছি যে কামাল ভাই, আপনি বাংলাদেশে বিভিন্ন ধরনের গণতান্ত্রিক রাজনৈতিক পরিস্থিতি দেখেছেন, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের আপনি একজন জীবন্ত সাক্ষী। তেমনই একটি বিষয় হয়েছিল যে বাংলাদেশে 1/11, যেটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, যেটাকে বলা হয় অঘোষিত সেনা শাসন, এবং সেই সময় আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শুনেছি আমরা আপনার উপর নির্যাতন চালানো হয়েছিল। আপনার এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কেন হয়েছিল একটু সংক্ষেপে বলবেন? আমি নিজেও জানি না। যখন আমি যখন ঢাকায় ল্যান্ড করি, তখন আমাকে প্লেন থেকেই আমাকে দেখলাম, টুকিটাকিতে দেখলাম যে আমার নাম আসছে। তা আমি ভাবলাম যে কি ব্যাপার, যে পরে NSF, তারপরে আরও অনেক ইন্টেলিজেন্স প্ল্যান্সের লোকজন, তো আমাকে তখন তারা বললো যে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করা হবে। তখন এয়ারপোর্টের উপরের একটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে আমাকে বসিয়ে রাখার পরে দেখলাম যে গোয়েন্দা বিভাগরা কাদের সঙ্গে যেন কথা বলছে। তখন হঠাৎ করে একজন বলল আমাদের সঙ্গে আপনার যেতে হবে। তখন আমি বুঝতে পারলাম যে আমি একটা জালের মধ্যে পড়ে গেছি। তখন হঠাৎ করে আমি এই মোবাইল ছিল আমার কাছে, আমি টেলিফোন করলাম আমার এক বন্ধু, প্রখ্যাত এই আর্টিস্ট প্রফেসর জামাল আহমেদ, ওকে টেলিফোন করে বললাম যে মনে হয় আমি একটা রাজনৈতিক প্রবলেমে পড়েছি, তো আমাকে মনে হয় অ্যারেস্ট করবে ওনারা। পরবর্তীকালে আমাকে গ্রেফতার দেখানো হলো। গ্রেফতার দেখানোর পরে আমাকে ইন্টারোগেশন করা হলো যে আমি যতবারই বাংলাদেশে আসি ভারত কেন সফর করি, এটা ছিল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল অসংখ্য না, বেশ কয়েকজন রাজনীতিবিদের নাম উল্লেখ করে বলল আমি তাকে চিনি কিনা, আমি আব্দুর রাজ্জাক সাহেবকে কিভাবে চিনি, হেমায়েতুল্লাহ আড়ঙ্গ আমার সঙ্গে কি সম্পর্ক ছিল,
আমাকে প্রশ্ন করা হলো কর্নেল শওকতের সঙ্গে আমার কি সম্পর্ক ছিল। আমি বললাম আব্দুর রাজ্জাক 1966 সালে আমাদের বাসায় আসতেন, আমার ভাই বোনের শিক্ষক ছিলেন, উনি আমার এমপি। আর হেমায়েতুল্লাহ আরঙ্গ, আমি বললাম ছোটোবেলায় বড় হয়েছি, ছোটোবেলায় শিশু অবস্থায় ও এলিফ্যান্ট রোডে থাকতো এবং আমার সহযোদ্ধা, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। পরবর্তীকালে আমাকে অনেক ইন্টারোগেশন করার পরে আমি জানি না, মনে হয় জার্মান গভর্নমেন্ট ব্যাপারটা জানতে পেরেছে। আমি এমত অবস্থায় এমবেসিতে টেলিফোন করেছি, পরবর্তীকালে আমাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন পত্রপত্রিকায় আমি দেখলাম আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ছিল আমি বাংলাদেশে আসছি একটা প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হয়ে, আমি একটা কিলিং মিশন নিয়ে ঢাকায় আসছি এবং দেশকে আমি কু করার জন্য করে আমি একটা দলকে আমি ক্ষমতায় বসাবো। এটা শোনার পরে তো আমি আকাশ থেকে পড়লাম যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, তার বিরুদ্ধে এই ধরনের একটা আনিত অভিযোগ কিভাবে হলো জানি না। তবে হ্যাঁ, পত্রিকার শিরোনামে ছিল প্রবাসীকে হয়রানি। ধন্যবাদ কামাল ভাই, আপনি হয়রানির শিকার হয়েছেন, আমাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক। জানাল ভাই, খুবই সংক্ষেপে এই যে পরিস্থিতি বিগত সময় হয়েছে, এখনো এই ধরনের ঘটনা ঘটছে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? খুবই সংক্ষেপে আমাদের জন্য কিছু বলুন। বাংলাদেশের পরিস্থিতি ভালো যে খারাপ সেটাও না, আমরা যা মানে হচ্ছে ততটা না, আর আমরা যা দেখতে যাচ্ছি হচ্ছে ততটা না। বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ আমি সেটা বলবো না, বাংলাদেশের পরিস্থিতি ভালো। এখানে দেখা যাচ্ছে যে একটি দল ক্ষমতায়, আরেকটি দল যাচ্ছে না। আমি বললাম না একটু আগে, যাদের ব্যথা আছে তারাই বুঝবে ভিতরের ব্যথাটুকু কতটুকু। ওইখানে হয়তো বিএনপি সেখানে তার ক্ষমতায় নেই, তারা একটু ব্যথিত, তারা একটু আহত, আমি যেটা বলবো। তারপরে হ্যাঁ, ওদের কাছে যদি বিএনপির উপর অব্যাহত নির্যাতন চালানো হচ্ছে, আমি আসতেছি বিএনপি তেমনি পরিস্থিতি ছিল আওয়ামী লীগ যখন অপোজিশন। না, সেটাই বলছি, এই কথা তো বলছি। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা দেশকে যদি ভালোবাসি, দেশের 16 কোটি বা 17 কোটি মানুষকে যদি ভালোবাসি, আমরা মানুষের জন্য কাজ করব, আমরা দেশের জন্য কাজ করব। আসলে আমরা নিজের স্বার্থকে জলাঞ্জিত করে, প্রকৃত দেশপ্রেমিকরা যে রিয়েল পেট্রিয়টিক যারা তাদের কথা বলছে, নিজের স্বার্থকে জলাঞ্জিত করে দেশের মানুষকে ভালোবাসতে হবে, 16 কোটি 17 কোটি জনতাকে ভালোবাসতে হবে। ওইখানে আমি নিজের স্বার্থের জন্য দেশকে এমন একটি পরিবেশে নিয়ে দাবিত করব, সেটা কখনো হয় না। ওই ক্যান টলারেট ইট। আমরাও বিশেষ করে প্রবাসীরা সেটা সহ্য করবে না। বললাম না, একটু আগে বলেছি, একজন সাধারণ মানুষ যদি আমার আত্মীয় বাংলাদেশের কোনো বিপদগ্রস্ত অবস্থায় থাকে, তখন সে প্রবাসীদের হাতে হাত পাতে প্রথমত। তো সে টেলিফোন করে বলবে, ভাইয়া আমাদেরকে 5,000 টাকা দিন, 10,000 টাকা দিন, কারণ হচ্ছে আমার মা আমার বাবা হসপিটালে। সে তো দ্যাটস মিন ইন দিস টাইম সে আসলে কখনো সে লোকাল মেম্বার অথবা চেয়ারম্যান অথবা কোনো প্রতিনিধির কাছে, জনপ্রতিনিধি এমপি বা মিনিস্টারের কাছে সে যেতে পারতেছে না, সে প্রবাসীদের হাতে হাত পাততেছে। তাইলে প্রকৃত অর্থে দেখা যাচ্ছে কি প্রবাসীরাই প্রকৃত দেশপ্রেমের জন্য কাজ করতে যাচ্ছে। সুতরাং আমি বলবো উভয় দলে, আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, যারাই বলে না, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে, 16-17 কোটি মানুষকে ভালোবাসতে হবে। তারপরেই দেখবেন যে বাংলাদেশি গণতন্ত্র এমনিতেই একটা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই অব্যাহত থাকবে। ধন্যবাদ জনাল ভাই, চমৎকার বলেছেন যে 16 কোটি মানুষ বা 17 কোটি মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। ধন্যবাদ কামাল ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের জন্য আপনাদের মতো মানুষের প্রয়োজন, আপনাদের মতো অহংকার করার মতো ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে। জনাল ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকেও যে প্রেক্ষিত বাংলাদেশ লন্ডন বাংলা টিভির পক্ষ থেকে আমাকে তোমরা নিমন্ত্রণ করেছো। তোমার প্রশ্নগুলো অনেক সুন্দর ছিল, উত্তরগুলো সাজিয়ে হয়তো বলতে পারিনি। আর সামনে আমাদের যে ক্যামেরা নিয়ে বসে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কামাল ভাই, আপনাকেও, আপনি চমৎকার ধন্যবাদ আমাদের সবাইকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাইনাল আবদিনের সাথে।
ওনারা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের জন্য দেশের জনগণকে ভালোবাসা প্রয়োজন, জনগণের প্রতিনিধি হিসাবে রাজনীতিবিদদের কাজ করা প্রয়োজন। আমরাও তেমন একটি বাংলাদেশ চাই যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন, বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে চিন্তা করবেন, ভালোবাসবেন এবং নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবেন, তেমনটি আশা করছি। এবং সেটি আশা করে আজকের মতো আমাদেরকে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।